দার্শনিক নিৎসে বলেছিলেন অল থিংস আর সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এই ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা কোনো কোনো ঘটনায় এত বহুস্তরীয় যে এই মুহূর্তে যেটাকে সত্য বলে মনে হয়, পরে চেতনার আলোয়, তথ্যের আয়নায় দেখা যায় সম্পূর্ণ তার উল্টো দিকের কোনো ঘটনা হয়তো প্রতিষ্ঠিত হচ্ছে। 3 নম্বর রবিনসন স্ট্রিটের এই বাড়ি, এই কাণ্ডের এতগুলো স্তরের ব্যাখ্যা আসছে এবং এই ঘটনা সামনে আসার 6 দিন পরেও মানুষের মুখে মুখে, পুলিশ মহলে, এবং সেই জন্যই বোধহয় এই নিয়ে আলোচনা থামছে না। আগামী 1 ঘন্টায় আপনাদের সামনে আমরা প্রায় 10টা এক্সক্লুসিভ রিপোর্ট রাখবো, যার ভেতর আমরা চেষ্টা করব যে পুলিশ সমাধান সূত্রের যতটা কাছে পৌঁছেছে ঠিক কী পাচ্ছে তারা আপনাদের সামনে হাজির করার। এবং অবশ্যই আমরা খুঁজে পেয়েছি সেই চিকিৎসককে যার কাছে মৃত্যুর আগে শেষবার 2বার গেছিলেন দেবযানী। কি বলছেন তিনি, যে চিকিৎসকের সন্ধান এখনো পর্যন্ত পুলিশও পায়নি, এবিপি আনন্দে তিনি মুখ খুলেছেন। দেখাবো এই অনুষ্ঠানে, তাও আমাদের আজকের বিষয়। নিষ্ঠুর পার্থ, অসহায় অরবিন্দ, খুলতে চলেছে রহস্যের জট। কঙ্কাল কাণ্ডের সমাধানের কাছাকাছি পুলিশ। এই মুহূর্তে আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সুবীর মজুমদার, অরবিন্দ বাবুর আইনজীবী, আছেন ডক্টর শুদ্ধোদন বটব্যাল, ফরেন্সিক বিশেষজ্ঞ, আছেন সুশান্ত সেন, দেবযানী এবং পার্থবাবুর সায়েন্স কলেজের শিক্ষক। আমার অন্যদিকে রয়েছেন ডক্টর অরবিন্দ কর, চিকিৎসক, আছেন ডক্টর ওপি সিং, মনোরোগ বিশেষজ্ঞ, এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমরা সরাসরি এই অনুষ্ঠানে কথা বলবো সমাজতাত্ত্বিক সুরজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো আরেকটা তথ্য যেটা এই মুহূর্তে পুলিশ মনে করছে সঠিক। প্রথম দিকে অরবিন্দ দে, এই দে পরিবারের প্রৌঢ়কর্তা, তাকে একেবারে পার্থবাবুর ডায়েরির সূত্রে একটা সম্পূর্ণ নেতিবাচক আলোয় দেখা হয় এবং প্রায় বিকারগ্রস্ত বৃদ্ধ, এই রকম একটা প্রায় খলনায়কোচিত চরিত্রে দেখা হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে পুরোটা ভুল। পার্থবাবুর ডায়েরিতে তার বাবা সম্পর্কে যা লিখেছেন তার সবটা সত্যি নয়। একেবারে আমাদের চেনা ঘরোয়া বাড়ির একজন স্নেহশীল পিতাকে পার্থবাবুর ডায়েরি অনুযায়ী খলনায়কের চেহারা দেয়া হয়েছিল। কিন্তু কেন, কতটা স্নেহশীল ছিলেন এবং ছেলে এবং মেয়ের প্রতি কতটা সংবেদনশীল ছিলেন বৃদ্ধ অরবিন্দ দে, দেখুন। একদিকে স্নেহশীল বাবা, অন্যদিকে অবাধ্য একরোখা ছেলে মেয়ে। পুলিশ সূত্রে খবর, এই 2 ভাগে বিভক্ত ছিল 3 নম্বর রবিনসন স্ট্রিটের এই বাড়ি। সমস্যার ফল্গুধারা বইছিল অনেকদিন ধরেই। বিষয়টি প্রকট রূপ নিতে শুরু করে গত বছর, যখন দেবযানীর প্রিয় 2 কুকুর রিকি আর টেরির মধ্যে একটির মৃত্যু হয়। পুলিশ সূত্রে দাবি, দেবযানী বাবাকে বলেন, কুকুরের দেহ আমি কাছছাড়া করব না, ঘরেই রেখে দেব। মেয়ের মুখে এমন কথা শুনে আর 5 জনের মতোই অরবিন্দদেরও চক্ষু চড়ক গাছে ওঠে। তৎক্ষণাৎ তিনি বলে ওঠেন, সে কি, এমনটাও হয় নাকি? মারা যাওয়ার পর দেহ কখনো ঘরে রাখা যায়? না না, ওসব হবে না। তখনই দিদির পাশে দাঁড়িয়ে পার্থ বলে ওঠেন, দিদি যদি কুকুরের দেহ ঘরে রাখতে চায় তাহলে তাই হবে। তুমি যাই বলো কিচ্ছু যায় আসে না। দিদি যা বলবে এই বাড়িতে তাই হবে, তুমি ওদিকে গিয়ে থাকো। বৃদ্ধ বাবার আপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কুকুরের দেহ ঘরে রেখে দেন পার্থ দেবযানী। আর তখন থেকেই বাবা তাদের কাছে শত্রু। পুলিশ সূত্রে খবর, এরপরই অরবিন্দ দেকে বাড়ির মধ্যে কার্যত এক ঘরে করে দেন পার্থরা। একদিকে দিদি আর ভাই, অন্যদিকে বাবা। কথা বন্ধ, একসঙ্গে খাওয়া দাওয়াও বন্ধ। শ্যালিকার বাড়িতে গিয়ে এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন অরবিন্দ। বলেছিলেন, ওরা রেস্তোরাঁ থেকে খাবার আনায়, আমিও রোজ আলাদা খাবারের অর্ডার দিই, ওদের সঙ্গেও খাই না। কিছুক্ষণ থেমে আবার তিনি বলেন, একই বাড়িতে থাকলেও আমরা একসঙ্গে খাই না। এমনকি বাড়ির ড্রয়িং রুমের দরজা দিয়ে বাবার ঢোকাও বন্ধ করে দিয়েছিলেন 2 ছেলে মেয়ে। বাধ্য হয়ে বারান্দা দিয়ে নিজের ঘরে ঢুকতে হতো অরবিন্দ দেকে। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে এমন চিরকুটও উদ্ধার হয়েছে যাতে লেখা রয়েছে, দরজা নক করছো কেন, বারবার দরজা নক করে বিরক্ত করবে না। অরবিন্দর উদ্দেশ্যেই এই চিরকুট বলে মনে করা হচ্ছে। কিন্তু সন্তানরা নিষ্ঠুরের মতো আচরণ করলেও বাবা তো আর খারাপ হতে পারেন না। সন্তানেরা তাকে দূরে সরিয়ে দিলেও কোনোদিনই ছেলে মেয়েকে নিজের মন থেকে দূরে সরাতে পারেননি অসহায় অরবিন্দ। আর তাই পুলিশ সূত্রে খবর, মাঝে মধ্যেই পার্থ দেবযানীর ঘরের দরজার নিচে দিয়ে টাকা ভর্তি খাম গলিয়ে দিতেন তিনি, বিশেষ করে শিশু দিবসের মতো দিনগুলিতে। কখনো সেই খামে থাকতো 10,000, কখনো 20, কখনো বা তারও বেশি টাকা। যারা অরবিন্দ দেকে কাছ থেকে দেখেছেন তাদের অধিকাংশেরই বক্তব্য, ছেলে মেয়েই ছিল তার প্রাণ। পুরোদস্তুর ভদ্রলোক ছিলেন প্রাক্তন এই কর্পোরেট কর্তা। আপনার সঙ্গে তো এতদিনের পরিচয়, কিরম মানুষ ছিলেন অরবিন্দ বাবু, এতদিন ধরে আপনি দেখছেন? অতি ভদ্র, অতি ভালো, এবং তিনি কোনো অন্যায়কে স্বীকারও করতেন না, করতেনও না অন্যায়।
চেষ্টা করেছিলেন, অপেক্ষাও করেছিলেন, কিন্তু কোনোদিনই ছেলেমেয়ের মন জয় করতে পারেননি অরবিন্দ দে। স্নেহশীল বাবার জন্য তাদের দরজা চিরকালই ছিল বন্ধ। আর পুলিশের সন্দেহ, সেই দরজা বন্ধের কারণ কোনো যৌন বিকৃতি নয়, নেহাতি মৃত কুকুরের দেহ ঘরে রাখতে বারণ করা। স্নেহশীল বাবা যিনি সবসময় চেয়েছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তিনি হয়তো কোনো দিনও ভাবতে পারেননি এই তুচ্ছ কারণেই তার চোখের আড়ালে তার আদরের বাণী একদিন কঙ্কাল হয়ে যাবে। হয়তো এটাও ভাবেননি তিনি যখন বাথরুমে দগ্ধ অবস্থায় ছটফট করবেন, তখন তার স্নেহের পার্থ বাইরে বসে নির্বিকার চিত্তে জল খাবে আর কাগজ পড়বে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সৌরভ, প্রথমেই আপনাকে ধন্যবাদ দেব যে যখন একের পর এক সেলফ কন্ট্রাডিক্টরি ইনফরমেশন আমাদের কাছে আসছে এবং নানা রকম নেতিবাচক আলোয় অরবিন্দবাবুকে দেখা হচ্ছে, আপনি প্রথম দিন থেকে বলে গেছেন যে পিতা হিসেবে অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং স্নেহপ্রবণ। আজ কি বলবেন? আমি খুবই আনন্দিত যে আমি যেটা বলতুম সেটা এখন প্রমাণ হলো যে সেটাই সত্যি। কারণ আমি এনাকে দেখেছি অনেক রকম ভাবে, কিন্তু আমি কখনোই এর মধ্যে কোনো খারাপ লক্ষ্য করিনি। সবাইকার প্রতি স্নেহশীল ছিলেন। তিনি তো ধরুন আমার নাতি নাতনিকে জীবনে দেখেননি, তারা আসছে শুনে তাদের জন্য উপহার কিনে পাঠানো কোনো দরকার ছিল না, কিন্তু উনি সেটাও করতেন। মানে সার্বিকভাবে স্নেহপ্রবণ একজন মানুষ। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন আপনাকে, যে এই রকম একজন মানুষ আপনার কাছে 8 তারিখে গেলেন এবং ছেলে এবং মেয়ের নামে উইল করতে চাইলেন, এত দূর অভিনয় যেখানে তিনি জানছেন পার্থবাবুর কথা অনুযায়ী যে মার্চেই জেনে যাচ্ছেন 10 থেকে 19 তারিখের মধ্যে যে মেয়ে নেই, এই অভিনয় করা সম্ভব একজন সাধারণ মানুষের পক্ষে? না, মোটেই না। আপনি যদি এমনি দেখেন ওনার পরিবর্তন যেটা হলো 8 তারিখের আগে, মানে তার আগে উনি আমার কাছে আসতেন, কখনো নিজের মৃত্যুর কথা বলতেন না। তিনি বলতেন আমি কি করে করব, কি করে টাকা জমাবো, সব করব ছেলে মেয়েদের জন্য। ঠিক সেই ভদ্রলোক তারপরে 8 তারিখে এসে বলা আরম্ভ করলেন যে আমি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাই, আমি এমন কোনো ব্যবস্থা করতে চাই যাতে আমার মৃত্যুর পর ছেলে মেয়েরা ঠিক মতো থাকতে পারে। আমি তো সময় তো আছে, না 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 এখনই করে ফেলুন। একেবারে আমাদের সংশয়টাও এই জায়গায়, তার কারণ হুবহু সুবীরবাবু যেমন বলছেন যে সাধারণ মানুষের পক্ষে এত অভিনয়ের এই স্তরে কি পৌঁছানো সম্ভব, যেখানে বাড়িতে তার মেয়ে নরকঙ্কালের চেহারা নিয়েছে সেটা জেনেও তার নামে উইল করা। দ্বিতীয় সংশয় এবং খটকাটা আমাদের এইখানেই, তার কারণ তথ্য বলছে যে শহরের একটা অত্যন্ত নামী ইলেকট্রনিক সামগ্রিক দোকান থেকে বেশ কিছু জিনিস মার্চ মাসে অর্ডার দিচ্ছেন অরবিন্দবাবু। পার্থবাবুর বয়ান অনুযায়ী অরবিন্দবাবু যদি জানতেন তার মেয়ের কথা, তার আদরের বাণী আর বেঁচে নেই, তারপরেও বাড়িতে নতুন টিভি কিংবা অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর স্বাভাবিকভাবে অর্ডার দেয় এবং বাড়িতে লাগানো কি কোনো সাধারণ স্নেহশীল পিতার পক্ষে সম্ভব? দেখুন পার্থবাবু, আপনি কি আপনার বাবা জানতেন আপনার দিদি মারা গেছেন? হ্যাঁ। কবে জানতেন উনি? উনি মার্চ अराउंड মার্চ 10 জানতেন। পার্থর দাবি দিদির মৃত্যুর কথা তিনি বাবাকে জানিয়েছিলেন 10ই মার্চের আশপাশে, কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মেয়ের মৃত্যুর কথা জানতে পেরে গিয়েছিলেন অরবিন্দ দে? এবিপি আনন্দর হাতে আসা এক্সক্লুসিভ তথ্য কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। ঘটনার পর পুলিশ 3 নম্বর রবিনসন স্ট্রিটে গিয়ে দেখে ড্রয়িং রুমে একটি নতুন টেলিভিশন সেট রাখা রয়েছে। যে দোকান থেকে এই টিভি কেনা হয়েছে বাড়িতে তল্লাশি চালিয়ে তার নামও জোগাড় করে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায় 6ই মে 23,900 টাকা দিয়ে 28 ইঞ্চির একটি টেলিভিশন সেট কেনেন অরবিন্দ দে। তার কিছুদিন পরই 14ই মে একই দোকান থেকে 3,700 টাকা দিয়ে একটি ডিভিডি প্লেয়ারও কেনেন তিনি। শুধু তাই নয়, দোকান কর্মীদের দাবি অরবিন্দ দে নিজে ফোন করে জিনিসগুলি অর্ডার দেন, এমনকি নিজে দাঁড়িয়ে থেকে টিভি ইনস্টল করান তিনি। উনি ওভার দ্য ফোনে অর্ডার করেছিলেন, একটা টিভি নিয়েছিলেন আর ডিভিডি নিয়েছিল। এটা ক্যাশেই করা হয়েছিল পেমেন্টটা, উনি এসে মনে হয় করে দিয়ে গেছিলেন। দোকান কর্মীদের দাবি মনমরা হয়ে থাকা তো দূরের কথা, উল্টে কড়া গলায় তিনি জানিয়ে দেন সকাল 9টা থেকে দুপুর 1টা কিংবা দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে বাড়িতে যেতে হবে, অন্য সময় যাওয়া যাবে না। উনি আমাদের হাউসকিপারের সামনে ওনাদের বলেছিল যে আরও অনেক তারপরে হয়তো ছিল, উনি বলেছে আর বাকি কোনো কিছুতে হাত দেবেন না, নর্মাল টিভিটা ইনস্টল করুন চলে যান। এই যখন ইনস্টল হচ্ছিল তো ফ্যামিলির কোন মেম্বার ছিল এখানে ঘরে? যিনি বিল করেছিলেন অরবিন্দ দে উনি একজন ছিলেন, আর একজন বোধহয় পার্থ দে মানে যিনি আছেন উনিও ছিলেন, দুজনেই ছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মেয়ে মারা গিয়েছে এবং তার দেহ ঘরে রয়েছে, এটা জানা সত্ত্বেও কিভাবে নিশ্চিন্ত মনে ঘরে বসে টিভি ডিভিডি কিনতে পারেন কোনো বাবা? কি করেই বা তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন সবার সঙ্গে?
আপনার কি কখনো মনে হয়েছিল যে মেয়ের ব্যাপারটা উনি কিছু জানেন, বা মানে আমি বলছি স্বাভাবিক সমলাকে, নাকি যেভাবে যে নিঃশ্বাসে যেভাবে ছেলের কথা বলছিলেন সেইভাবেই মেয়ের কথা বলছিলেন? সেইভাবেই মেয়ের কথা বলছিলেন। এটা হওয়া সম্ভব সুবীর বাবু? আমি আবার ইফস এন্ড বাটসে যাচ্ছি, যে তিনি জানতেন না মেয়ের বিষয়টা তখনও? আমার নিজের ধারণা, এটা ধারণা যে উনি যে মুহূর্তে মেয়ে মারা গেছেন জানতে পারলেন, উনি সেদিনে ডিসাইড করলেন যে আমি আর বাঁচবো না, আমি ডিসাইডেড অন কমিটিং সুইসাইড। তবে কি 10ই মার্চ নয়, তার অনেক পরে মেয়ের মৃত্যুর কথা জানতে পেরেছিলেন অরবিন্দ দে? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এদিকে এদিন ওই দোকানের ম্যানেজার এবং 2 কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর করের কাছে যাব। ডক্টর কর, আমি ডায়েটটা বলছি, আপনি চিকিৎসক হিসেবে আমায় বলুন যে এইভাবে কতদিন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব? প্রথমে হচ্ছে দিনে 2 পিস টোস্ট, তারপরে 1 পিস পাউরুটি প্রতিদিন, তারপরে দিনে শুধুমাত্র 1 জগ ধরুন সফট ড্রিঙ্কস, তারপরে যেটা পার্থবাবুর বয়ানে 1 নভেম্বর, আমি মানে এটা সন্দেহ প্রকাশ করছি যে 1 নভেম্বর থেকে 29 ডিসেম্বর শুধুমাত্র জল খেয়েছিলেন দেবযানী দেবী। কোনো মানুষের পক্ষে প্রায় 2 মাস, এবং তারপরের দিকে মৃত্যুর কয়েকদিন আগে থেকে জলটাও খেতে পারছিলেন না। আপনি যদি দেখেন যে ক্রনিক স্টারভেশনে যে জিনিসগুলো হয়, আমাদের প্রথম যদি আপনি একদম না খেয়ে থাকেন, যেটা হচ্ছে ক্রনিক স্টারভেশনের আগেও উনি ম্যালনারিশ ছিলেন, যদি টোস্ট আর খেয়ে থাকে, সিভিয়ার প্রোটিন ক্যালোরি ম্যালনারিশমেন্ট। দিনে 2 পিস টোস্ট, হ্যাঁ, মানে অলমোস্ট প্রোটিন ইনটেক কিছু নেই, অল্প কার্বোহাইড্রেটে। আর প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের এনার্জি সাপ্লাইটা লিভার থেকে আসে, ওই গ্লাইকোজেন স্টোরেজ থেকে। তারপর যেটা হয় কিছুটা ফ্যাট থেকে আসে, আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট যেটা কনভার্টেড হয় কিটোসিস। আর 72 আওয়ার্স অনওয়ার্ডস আমাদের প্রোটিন ব্রেকডাউন হতে শুরু করে, যেটা প্রোটিওলাইসিস, মানে শরীর নিজের প্রোটিনকে ভেঙে নিজের এনার্জি সাপ্লাই করছে। এবং তাতে এখন এটা ভ্যারিয়েবল, যদি কোনো মানুষ জল খান, তাহলে আপনি যদি হিস্ট্রি দেখেন, যতীন্দ্রনাথ দাস উনি তো প্রায় 60 দিন অনশন করেছিলেন। আইরিশ রিপাবলিক আপনার মনে আছে, ববি স্যান্ডস, ওরা প্রায় 10-11 জন প্রায় 60-65 দিন মতো বেঁচেছিলেন আর কি, সার্ভাইভ করেছিলেন। এখন ডিপেন্ড করছে যে মানুষ কতটা নির্জল উপবাস না জল খেয়ে উপবাস না কতটা নিয়েছে। তবে নর্মালি প্রোটিন ডিগ্রেডেশন, হার্ট ফেলিয়ার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো থেকে যে কোনো দিন 20 থেকে 60 দিনের মাথায় যে কোনো সময় মৃত্যু হতে পারে। আর আরেকটা জিনিস যেটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অনেক সময় চলৎ শক্তি থাকে, সরি আমি ইন্টারাপ্ট করলাম, মানে হেঁটে চলে বেড়ানোর মতো অবস্থা। দেখুন, মেন্টেশনটা ক্লিয়ার থাকে, কারণ মানুষের শরীর ইভলিউশন এমন ভাবে নিজেকে সৃষ্টি করেছে যে জ্ঞান পুরোপুরি থাকে, কিছু ইরিটেবিলিটি, ইনসোমনিয়া, এসব প্রবলেমগুলো থাকতে পারে। চলৎ শক্তি কিন্তু মোটামুটি 20-25 দিনের পর থেকে কমে যাওয়া উচিত, যদি শুধুমাত্র জল খেয়ে থাকেন, কারণ তখন আপনার বডি ওয়েট প্রায় 40% অফ অ্যাকচুয়াল বডি ওয়েটের কাছাকাছি নেমে এসছে, এবং যার কমে মানে বিলো 40%-এ বাঁচা প্রায় অসম্ভব যদি না আপনি রিভার্ট করেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস হয়তো আপনাদের শুনে লাগবে, যে আপনি যদি ক্রনিক এরকম স্টার্ভড হন এবং হঠাৎ করে যদি আপনাকে খাওয়ানো হয়, এটাকে রিফিডিং সিনড্রোম বলে, তাহলে আপনার কিন্তু প্রায় উইদিন 10-12 আওয়ার্স মৃত্যু হতে পারে। এটা একটা অদ্ভুত নতুন জিনিস। হয়তো এমনও কিছু হতে পারে যে হঠাৎ করে উনি ডিসাইড করেছেন আমি খেতে শুরু করব, এবং হঠাৎ করে যদি অনেকটা নিউট্রিশন উনি নেন, সেক্ষেত্রে রিফিডিং সিনড্রোমে ওনার মৃত্যু হলো। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একবার দেখব যে এখনো পর্যন্ত পার্থবাবুর বয়ান থেকে পুলিশ কি সিদ্ধান্তে পৌঁছচ্ছে। অন্তত দেবযানী দেবীর ডায়েট চার্টে চোখ রাখলে সত্যি সত্যি চমকে উঠতে হয়। দেখুন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়লেন দেবযানী। চোখের সামনে দিদিকে মরতে দেখে বাধা দেওয়া তো দূরের কথা, উল্টে কার্যত প্রশ্রয় দেন ভাই পার্থ। উনি ফাস্টিং করেছেন, উনি খুব ধার্মিক ও রিলিজিয়াস, ফাস্টিং করে মারা গেলেন। পুলিশ সূত্রে খবর, কুকুর মারা যাওয়ার পর প্রথম দিকে দিনে 2টি পিস পাউরুটি খেতেন দেবযানী, পরে সংখ্যাটা কমে দাঁড়ায় 1টিতে, তারপর সেটিও বাদ চলে যায় খাবারের তালিকা থেকে। তখন দেবযানীর খাবার বলতে ছিল শুধুমাত্র নরম পানীয়। এই পরিস্থিতিতে ক্রমেই ভাঙতে থাকে দেবযানীর শরীর, রোগা হতে শুরু করেন তিনি। 1 নভেম্বর থেকে তো ঠান্ডা পানীয়টুকুও খাওয়া বন্ধ করে দেন দেবযানী। তখন খাবার বলতে শুধুমাত্র জল, তাও প্রথম 2 সপ্তাহ, শেষে জলও বন্ধ করে দেন দেবযানী।
এইভাবে মাসখানেক চলার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দুর্বল হতে হতে লেখার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেন দেবযানী। পুলিশ সূত্রে খবর, সাধারণত তারিখ দিয়ে চিরকুট লিখতেন দেবযানী, কিন্তু 5ই ডিসেম্বরের পর তাঁর লেখা চিরকুটে আর কোনো তারিখ মেলেনি। অর্থাৎ ততদিনে অপুষ্টির জেরে সমস্ত শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। থেমে গিয়েছে তাঁর কলম। পুলিশের অনুমান শেষ পর্যন্ত 29 ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন হাড় সর্বস্ব দেবযানী। আর সুস্থ সবল দেবযানী এইভাবে হাড় সর্বস্ব হয়ে কঙ্কাল হয়ে যাওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়ার সাক্ষী থাকেন ভাই পার্থ। আপনি বারণ করতেন না যে যখন শরীর খারাপ হতে শুরু করলো? উনি রিলিজিয়াস পাথে তো উপবাস করছিল, খুব ধার্মিক ও রিলিজিয়াস ফাস্টিং করে মারা গেল। আমরা যে খাওয়া দাওয়া করি বা ক্যালোরিটা খাই, সেটা আমাদের সমস্ত ধরনের কাজকর্ম করতে সাহায্য করে। এবার যদি আমি ক্যালোরি না দিই, আস্তে আস্তে এরা ক্যালোরি ডেফিসিয়েন্সিতে ভুগবে, শরীরের ভাইটাল অর্গান বিদ্রোহ করবে। পুলিশের অনুমান উপবাসের জন্য মৃত্যুর আগের মুহূর্তে দেবযানীর দেহে হাড় ছাড়া আর প্রায় কিছুই ছিল না। তাই মাংস না থাকায় দেহ কঙ্কালে পরিণত হওয়ার সময় পচা গন্ধ সেভাবে ছড়ায়নি। আস্তে আস্তে ফাস্টিংয়ে চলে যাচ্ছেন, তাতে কি হলো, আমাদের যে ভিটামিনস অ্যান্ড মিনারেলস, দ্য প্রোটিনস যেগুলো, সেগুলো সব শরীর থেকে নষ্ট হতে আরম্ভ করলো আস্তে আস্তে। শরীরের মধ্যে রস বা যা বোনসের মধ্যে যা থাকে আমাদের, সেগুলো সব কিছুই নিয়ে নিচ্ছে শরীর, সেটা ইউটিলাইজেশন করতে আরম্ভ করলো। এই ইউটিলাইজেশন করতে করতে আস্তে আস্তে একদিন না একদিন তো শেষ হয়ে যাবেই মানুষ। দেবযানীর উপোসে বাধা দেওয়া তো দূরের কথা, উল্টে পার্থ নিজেও শেষের দিকে সাধনা শুরু করেছিলেন। সূত্রের খবরে এই উপবাসের জেরে তাঁরও ওজন 105 থেকে কমে 55 কেজিতে দাঁড়ায়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশ জানতে পেরেছে দিদি ভাইয়ের যোগাভ্যাসের নামে বাড়াবাড়ি চূড়ান্ত অপছন্দ ছিল বাবা অরবিন্দর। আর সেটাও নাকি ছেলে মেয়ের তার প্রতি ক্ষোভের অন্যতম কারণ ছিল। প্রকাশ সিনহা ও রিমায় বান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর বটব্যাল, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অনাহার এবং অপুষ্টিতে কেউ যদি মারা যান, দীর্ঘদিনের আপনার ফরেনসিক সায়েন্সের অভিজ্ঞতা, গোটা শরীরটা দৃশ্যত তো শুকিয়ে যায়, কঙ্কালসার চেহারা, তাতে যেটা প্রথম দিন থেকে সংশয়ের জায়গাটা যে দুর্গন্ধ বেরোলো না কেন, কি করে চাপা দিয়ে রাখলেন, সেক্ষেত্রে কি কম দুর্গন্ধ বেরোয় বা পচনটা দেহের কম হয়? স্টারভেশন ডেথ যেটা হয় আমাদের, আমরা তো দুটো ভাগে ভাগ করি, যেটা বললেন, একটা হচ্ছে অ্যাকুট স্টারভেশন, একটা হচ্ছে ক্রনিক স্টারভেশন। অ্যাকুট স্টারভেশনের ক্ষেত্রে বডি ইনট্যাক্ট থাকে, কিছুই খান না, জল পর্যন্ত খান না, কোনো খাবারই খান না, সেটা এক সপ্তাহের মধ্যেই খুব খারাপ হয়ে যায়। কিন্তু যেটা পার্থবাবুর বয়ান অনুযায়ী শেষ 2 সপ্তাহ চলেছিল ক্রনিক স্টারভেশন হয়েছে, কারণ জল খেতেন, টোস্ট খেতেন, আস্তে আস্তে কমাতে আরম্ভ করলেন। আমরা যেটা দেখি, আমাদের যে স্টারভেশন ডেথ আমাদের ডায়াগনোস করতে যেটার আগে, সেটা হচ্ছে কিছু এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এন্ড ইন্টারনাল অ্যাপিয়ারেন্স। এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হচ্ছে কি, বডি যেটা বললেন খেতে খেতে অপুষ্টিজনিত যেটা হয়, যে বডি একটা স্কিনগুলো ক্রিজি হয়ে যাবে, সানকেন আই হয়ে যাবে, অ্যাবডোমেন স্ক্যাফয়েড হয়ে যাবে, স্কিন টু বোন হয়ে যাবে, এবং বিভিন্ন জায়গার যেগুলো আমাদের ফ্যাট দিয়ে ঢাকা থাকে সেগুলো আস্তে আস্তে ফ্যাট নষ্ট হয়ে যায়, এক্সেপ্টিং আমরা বলি যে ফ্যাট অফ দি অরবিট এবং ফ্যাট অফ দি ব্রেস্ট অফ দি হিউম্যান। আচ্ছা, তাছাড়া আস্তে আস্তে কিন্তু যখন কমতে আরম্ভ করে, এবং তখন আস্তে আস্তে পুরো বডি মনে হয় যে সিঙ্ক করে যাচ্ছে না, আস্তে আস্তে আপনি দেখি বুঝলেন এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখে যে একটা বডি খুব অপুষ্টিজনিত ব্যাপার আছে। এবং অনেক সময় আমাদের খুব বুঝতে খুব অসুবিধা হয় যে আমরা বলি ছেলেদের যে এটা অপুষ্টিজনিত নাকি এটা স্টারভেশন ডেথ, এত ক্লোজ জিনিসটা হয়। কিন্তু মনে হচ্ছে আমলাশোলে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেল দেশ জুড়ে, এই কোনটা সেই নিয়ে, যেটা নিউট্রিশন ডেফিসিয়েন্সি অর স্টারভেশন, ভেরি ভেরি ক্লোজ সিম্পটমস এন্ড সাইন্স। কিন্তু অন পোস্টমর্টম এক্সামিনেশন একজন ফরেনসিক এক্সপার্টের পক্ষে কোনো ডিফিকাল্টি হয় না যে এটা অপুষ্টিজনিত নাকি এটা স্টারভেশন ডেথ। স্টারভেশন ডেথের যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস এবং অ্যাট্রফি অফ দি অল অর্গানস। অল অর্গানস অ্যাট্রফি করে যাবে, আপনি যদি লিভার দেখেন অ্যাট্রফি করে যাবে, হার্ট অ্যাট্রফি করে যাবে, ব্রেন অ্যাট্রফি করে যাবে, কিডনি অ্যাট্রফি করে যাবে, কিন্তু এক্সেপ্ট গল ব্লাডার। গল ব্লাডার কিন্তু অ্যাট্রফি করবে না, গল ব্লাডার ওয়াইডলি ডাইলেটেড গল ব্লাডার। কিন্তু এই ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে, আমরা যদি দেখেন যে যেটা সবসময় যেটা কনফিউশন হচ্ছে, কজ অফ ডেথ, কজ অফ ডেথ, কজ অফ ডেথ। তো এই যে স্কেলিটন, যার কোনো ভিসেরা নেই, যার গল ব্লাডার নেই, কোনো অর্গান আমরা বুঝতে পারছি না, শুধু এই আমাদের স্কেলিটন থেকে এই ডেথ ডিউ টু স্টারভেশন
এটা আমরা সাপোর্টিভ এভিডেন্স হতে পারে, সারকামস্ট্যান্স হতে পারে, মেন এভিডেন্স হতে পারে না। ফাইন। আমার এখানে আর দ্বিতীয় প্রশ্ন, কঙ্কালের ছবি আপনি দেখেছেন, নীল টি শার্ট পরা সেই ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আমরাও বারবার দেখিয়েছি। আপনার অভিজ্ঞ চোখে কি লেগেছে? মানে আমাদের যেটা মনে হচ্ছিল যে অতিরিক্ত সাদা হাড়গুলো, তো মানে আমি বলছি যে প্রিন্ট বা টেলিভিশন মিডিয়ায় ভিডিও ফুটেজ দেখে আপনার কি মনে হয়েছে? আমার যেটা দেখে মনে হয়েছে, ভেরি মানে প্রথম দিন যেটা মনে হয়েছে আমার, যে এটা ঠিক 6 মান্থস যে বলছেন যে আমরা যে এটা 6 মান্থসের 29 ডিসেম্বর, এটা কিন্তু মানে দেখে বলা যায় না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে নিজের চোখে বা নিজের হাত দিয়ে সেটাকে ফিল করছি, কারণ এই যে বোনের স্ট্রাকচার, বোনের যে ফিল, আমরা বলি যে টাচ না করলে বোঝা যাবে না যে তার ময়েস্ট আছে কি নেই, তাদের পিরিয়স্টিয়ামটা আছে কি নেই, তার কোনো স্মেল আছে কি নেই, সেটা তাহলে দেখতে হবে। কিন্তু আমরা ফটোগ্রাফি দেখছি যেটা মনে হচ্ছে সেটা কিন্তু সমাজ দেখে মনে হচ্ছে না, এবং এটা হওয়ার কথা না। কেন আমরা স্কেলিটন হয় কি করে, হয় কি করে একটা। আচ্ছা, পোশাক, আমার সরি আমি ইন্টারাপ্ট করলাম, পোশাক অবিকৃত থাকা সম্ভব? মানে যেখানে পচন হয়েছে, ম্যাগটস ফর্ম করেছে, এই যে টি শার্টের নীল টি শার্ট বোঝা যাচ্ছে রং ইত্যাদি, প্রচুর কেস আমরা দেখেছি, প্রচুর কেস হিস্ট্রি আছে। কেউ যদি একটা ধরুন নাইলনের গেঞ্জি পরে থাকে বা টাইট গেঞ্জি পরে থাকে, তখন যদি ডিকম্পোজিশন হয়, কারণ যে ম্যাগটস হয় বা যে অ্যানিমেল থাকে তারা তার ওই পোশাক জামা করে খায় না, ওই বডি চলে গেল আস্তে আস্তে, সেটা আস্তে 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 রয়েই যায়, সেটা কিন্তু কোয়াইট মানে পসিবল। বুঝতে পেরেছি। আমি পরবর্তী পর্যায়ে আসব। আজকে যখন পার্থবাবুর সঙ্গে সাংবাদিকরা কথা বলেন, তিনি বলেন আমি বিপুল সম্পত্তির মালিক। সব থেকে বিস্ময়কর, গত 48 ঘন্টায় একাধিকবার বলেছেন যে দেবযানী দেবীর যে প্রভিডেন্ট ফান্ডে লক্ষ লক্ষ টাকা আছে এবং সেটা তিনি কিভাবে পাবেন। অর্থাৎ কোথাও একটা এই সমস্ত মনোবিকারের কথা বলা হচ্ছে, কিন্তু সম্পত্তি চিন্তা এবং প্রবল বাস্তববোধ কিন্তু পার্থদের মধ্যে কাজ করে চলেছে। দেখুন, পার্থ দে নাকি মানসিকভাবে অসুস্থ, পৃথিবীর জটিল হিসেব নিকেশ থেকে অনেক দূরে, এখনো মৃত দিদির সঙ্গে। তাই বলে পার্থিব বিষয়বস্তুর প্রতি তার যে অরুচি ধরেছে তা কিন্তু নয়। টাকা পয়সা সম্পর্কে টান টান জ্ঞান থেকে আত্মপক্ষ সমর্থন, সঠিক সময়ে সঠিক কাজটি করতে তার জুড়ি মেলা ভার। পছন্দের চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, তাদের সামনে নিজের পছন্দের কথা বলতে পিছুপা হন না। সাংবাদিকদের সামনে পেয়ে জানাতে ভোলেন না তার নামে অনেক সম্পত্তি আছে। ইনফ্যাক্ট I've got there's a lot of property which is there in my name. পার্থ এও বোঝানোর চেষ্টা করেন যে তার বিরুদ্ধে অপরাধের কোনো তথ্য প্রমাণ এখনো নেই। I have committed no crime, as no crime has been shown to me that I have committed. আমাকে কোনো ডকুমেন্ট দেখা হয়নি, so it is illegal to keep me here. পার্থর কথা মতো বাবা ছিলেন তার কাছে ভিলেন। বাবার টাকা নাকি তিনি নিতেন না, যদিও দরজার তলা দিয়ে অরবিন্দ যে টাকার প্যাকেট ঢোকাতেন তা পার্থ নেননি, এমন কোনো প্রমাণ অবশ্য পুলিশের হাতে এখনও আসেনি। আর সূত্রের খবর হলো এই পার্থই ফেব্রুয়ারিতে পারিবারিক গয়না বিক্রি করে 6 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, কঙ্কালের সঙ্গে 6 মাস এক ঘরে থাকা এবং চোখের সামনে বাবার দগ্ধদেহ দেখার পরেও পাভলভে জেরার সময় দিদির প্রভিডেন্ট ফান্ডে টাকা চাইতে ভোলেননি পার্থ। অর্থাৎ অন্যান্য পার্থিব বিষয়ে উদাসীন হলেও টাকা পয়সা নিয়ে কিন্তু টনটনে জ্ঞান পাভলভে এই রোগীর। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, তবে কি বাবার প্রতি পার্থর এত ক্ষোভের মূলেও রয়েছে টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয়? সেই কারণে কি সম্প্রতি বাবা এবং কাকার এই কাছাকাছি আসাকে ভালো চোখে দেখছিলেন না পার্থ? কারণ পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে বাড়ির কাছেরই একটি ক্যাফেতে বসে সম্পত্তি বিক্রি নিয়ে ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলেন অরবিন্দ দে। তবে কি সেই কারণেই পার্থর চক্ষুশূল হয়ে উঠেছিলেন তার কাকা? নভেম্বর ডিসেম্বর নাগাদ, ঠিক আছে, তখন কিন্তু বাপ ছেলের মধ্যে কথা বলা 2 মাস প্রায় বন্ধ ছিল। ব্যাপারটা হচ্ছে 2 মাস কথা বলা এই জন্য ব্যাপার বন্ধ ছিল, বাপ যেহেতু ওই বাড়িতে যেত, ঠিক আছে, তো ছেলে ওটা পছন্দ করতো না, আমরা সেটাই ভেবেছি। সম্প্রতি সলিসিটরকে দিয়ে তার সম্পত্তি ট্রাস্টি করাতে চেয়েছিলেন অরবিন্দ দে, যাতে সম্পত্তির মালিকানা এবং সেখান থেকে হওয়া আয় ছেলে মেয়ে পেলেও সম্পত্তি বিক্রি করার অধিকার তাদের হাতে থাকতো না। তবে কি এটাও বাবার প্রতি পার্থর ক্ষোভের আরেকটা কারণ? আমাকে বললেন যে উনি আজকালকার জীবন যা, কাজে উনি ভাবছেন উনি যদি একটু ওনার ছেলে মেয়েদের জন্য কোনো ব্যবস্থা করে যেতে পারেন। তখন ওই আমি তাহলে একটা উইল করুন, উইলে ট্রাস্ট করুন। দিদির কথা বললে আবেগপ্রবণ হয়ে পড়লেও বাবার মৃত্যুর কথা শুনেও নির্লিপ্ত পার্থ। এত কিছুর পরেও কি পুরোপুরি বিশ্বাস করা সম্ভব পার্থ অন্য জগতে রয়েছেন? ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ডক্টর সিং, পার্থবাবুর ক্ষেত্রে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, কোনো সন্দেহের জায়গা নেই। তার কোনো হয়তো দিদির মৃতদেহের সঙ্গে এতগুলো সপ্তাহ, এতগুলো মাস থাকা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু কোথাও আরেকটা লেয়ারও খুব স্ট্রং, যেটা একেবারে ম্যান্ডেন রিয়েলিটির কথা বলে, যেখানে সম্পত্তির পরিমাণ করছেন, পিএফ এর টাকার হিসেব করছেন, মানে কোথাও মানে একেবারে বিষয় বুদ্ধিহীন এমনটা কিন্তু কোথাও মনে হচ্ছে না।
প্রথম কথা বলি, যদি উনি মানসিক রোগী না হন, সাইকিয়াট্রিস্ট হিসাবে আমি সবচেয়ে খুশি হব, কেন সবকিছু মানসিক রোগীদের গায়ে চাপিয়ে দেওয়া হয়, তো আমি সেটা খুশি হব। কিন্তু যেটা আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে আরো ভালো সব্যসাচী বলতে পারবে, উনি যদি সেটা না হন তাহলে যে ধারায় মামলা শুরু হয়েছে এবং যতটা উনি সুযোগ সুবিধা ইত্যাদি পাচ্ছেন সেগুলো উনি ডিজার্ভ করেন না। সেটা নিয়ে আমার কিছু বক্তব্য না, আমি বলছি যে এটা হলে কিন্তু আইনের দিক থেকে অনেকটা ছাড় পাওয়া যায়। এবার যেটা আমি বলছি সেটা হচ্ছে যে সাধারণভাবে লোকে যেটা ভাবেন যে মানসিক রোগী হলে তার একদম সব ব্যাপারে কোনো জ্ঞান থাকবে না, সেটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, আমরা যেটা দেখি, ধরুন যদি শুধু ডিলিউশন থাকে, আমরা যেটা বলি যে মিথ্যা বিলিফ আইডিয়া, যেটা কোনোভাবে টলানো যায় না, যেটা অন্য কেউ বিলিভ করে না, অন্য সমাজের অন্যরা বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে কি দেখা যায় যে ওদের যে আইডিয়াটা ডিলিউশনটা যে এরিয়াতে আছে সেই এরিয়াতে তারা ইম্পেয়ার্ড, সেই এরিয়াতে তারা ঠিকমতো ভাবে না, কিন্তু রেস্ট অফ দ্য এরিয়াতে তারা ভীষণভাবে নর্মাল, তারা জামা কাপড়ও ঠিক পরে, সবকিছু করে, তো সেটা সম্ভব একদিকে। সেকেন্ড, সেটা হচ্ছে যে একটা টোটাল পার্সোনালিটি প্যাটার্ন, যেটা আমি সকালেও বলছিলাম যে সিজোটিপাল পার্সোনালিটি বা প্যারানয়েড পার্সোনালিটি থাকলে। ডক্টর সিং, এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন, পুলিশ এখন জানাচ্ছে, হয়তো আগামীকাল সাংবাদিক সম্মেলনও হতে পারে এই নিয়ে, যে দুটো অংশে বাবার সঙ্গে পার্থবাবুর তীব্র মতবিরোধ হয়েছিল। একটা হচ্ছে দিদির দেহ রাখা নিয়ে যখন তিনি জানতে পারলেন, এবং দ্বিতীয় হচ্ছে সম্পত্তির বিষয়, কেন কাকাদের সঙ্গে ঘনিষ্ঠতা ইত্যাদি আলোচনা করা হচ্ছে, কারণ তার চোখে কাকাদের সঙ্গে এই ঘনিষ্ঠতা অনভিপ্রেত ছিল। এবং পুলিশের ধারণা যে এই 8 অর্থাৎ সুবীরবাবুর সঙ্গে দেখা করার পরের অংশটা 8, 9, 10-এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটে, সেটা পার্থবাবু বাবাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছেন, এরম একটা ধারণাও পুলিশ করছে। ভীষণ অপমানিত বোধ করেন অরবিন্দবাবু এবং আত্মহননের পথ বেছে নেন। এইটা আমি বলছি, সম্পত্তি নিয়ে এই স্ট্রং ডিসএগ্রিমেন্ট বাবার সঙ্গে, এইটা কি এই ধরনের রোগীর পক্ষে সম্ভব? মানে যারা পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, প্যারানয়েড পার্সোনালিটি বা সিজোটিপাল পার্সোনালিটি আমরা বলি ক্লাস্টারে, দুটো একসঙ্গে মিক্স থাকে, তাদের মধ্যে সম্ভব, তারা নিজেকে অনেক বড় মনে করে। উনি যেটা বলছেন যে আমার অনেক টাকা আছে। সেকেন্ড কথা হচ্ছে ওরা ছোট ছোট কথায় লোকের সম্বন্ধে মনে করে যে আমার বিরুদ্ধে আছে। দে আর ভেরি, মানে আমরা বলি যে দে আর ভেরি ইগার টু টেক লাইফ, হাইপার সেনসিটিভ। যে কোনো ব্যাপারে ওরা দেখে, ওরা মনে করে সবাই তাদের বিরুদ্ধে আছে, তার জন্য অফিসে ঝগড়া হয়, তারা লিটিগাস হয়, বারবার কেস করে, নানা রকম ভাবে লোকের সঙ্গে ঠিক রিলেশনশিপ মেনটেন করতে পারে না, ক্লোজ বন্ধু মানে ফ্যামিলি মেম্বার ছাড়া তাদের বন্ধু ঠিক হয় না। তো এরকম লোকের পক্ষে এটা সম্ভব, সে যদি দেবযানীর সঙ্গে সে আইডেন্টিফাই করে থাকে যে আমরা এক, আর বাবা হচ্ছে আলাদা হয়ে গেছে, বাবা কাকাদের সঙ্গে চলে গেছে, সে প্রতিপক্ষ হয়ে গেছে, একদম ন্যাচারালি তার প্রতি রাগটা সম্ভব। একেবারে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা এই আলোচনায় ফেরত আসছি এবং অবশ্যই দেখাবো সেই চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি, তার কাছে পৌঁছেছি পুলিশ পৌঁছানোর আগেই, যে চিকিৎসকের কাছে মৃত্যুর আগে শেষবার একাধিকবার গেছিলেন দেবযানী। কি বলেছেন তিনি দেখাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। বেশ কয়েক সপ্তাহ ধরে পুলিশ খুঁজছিলেন সেই চিকিৎসককে যে প্রয়োজনে দেবযানী যার কাছে যেতেন। অর্থোপেডিক ডক্টর SK মণ্ডলের কাছে ঘাড়ের সমস্যা নিয়ে গেছিলেন দেবযানী। সম্ভবত চিকিৎসকের কাছে যাওয়া সেই শেষবার, একবার নয় দুবার অর্থাৎ একাধিকবার সেই চিকিৎসকের কাছে গেছিলেন। পুলিশ পৌঁছানোর আগেই পৌঁছে গেল এবিপি আনন্দ। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা কি বললেন ডক্টর মণ্ডল, দেখাবো আপনাদের। দেবযানী দেখেছিলেন, কি সমস্যা নিয়ে উনি এসেছেন? উনি আমার কাছে এসেছিলেন ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা নিয়ে, বোধহয় 2012 বা 2013 সালে বেলভিউতে এসেছিলেন দেখাতে। আমার সঙ্গে পেশেন্ট এবং ডাক্তার হিসেবে যা ইন্টারাকশন হয়েছিল, আই নেভার থট দ্যাট শি ওয়াজ ইন এ ডিপ্রেশন মোড। কোনোভাবে কি মনে হয়েছে উনি কি বলেছিলেন যে আমি স্কুল যাচ্ছি না? উনি কি তখনও বলছেন? এই ধরনের কোনো কথা হয়নি, আলোচনা হয়নি, বা আমি জিজ্ঞেসও করিনি, আমার কিছুই মনে হয়নি। উনি নর্মাল পেশেন্টরা যা বিহেভ করেন উনি তাই করেছিলেন। কোনোদিন কি অরবিন্দ বাবুকে দেখেছেন? কেন কি আর একটা তথ্য যেটা উঠে আসছে নাকি অরবিন্দ বাবুর পায়ে কোনো প্রবলেম ছিল, আপনিও তখন দেখেছেন? রিকালেক্ট করতে পারছি না উনি এসেছিলেন কিনা, তবে আমার মনে পড়ছে না ওনাকে দেখেছি বলে। তবে আমি তো প্রতিদিনই 15-20 জন পেশেন্ট দেখি, সুতরাং আমি বলতে পারবো না দেখেছিলাম কিনা। কিন্তু দেবযানী ফেস দেখে আমার মনে হচ্ছে আই হ্যাভ সিন হার। আমি সুশান্ত বাবুর কাছে যাব। সুশান্ত বাবু, আমরা শুনলাম যে চিকিৎসকও বলছেন যে দেবযানী দেবী একেবারেই সুস্থ স্বাভাবিক। অবশ্য দেবযানী দেবী পাস আউট সম্ভবত 1992 সালে, পার্থবাবু 95-এ বিটেক পাস করেছিল। হ্যাঁ, তো বলেছিলাম এমটেক হিসেবে এমটেকে ভর্তিও হয়েছে। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার পরীক্ষাও দিয়েছিল। হ্যাঁ,
তারপরে কন্টিনিউ করেন। কালকেই আপনি বলছিলেন যে ছাত্রী হিসেবে একেবারেই স্বাভাবিক এবং কিছু খুবই উচ্ছল স্বাভাবিক, যেরকম হয় আর কি, এত বেশি উচ্ছল বা একটু ছেলে মানুষই ভাব ছিল। তো কখনো জিজ্ঞেস করেননি যখন ভাই ভর্তি হলো যে দুজনে বিহেভিয়ার প্যাটার্ন এত? ভাই ভর্তি হওয়ার পরে দেবযানী তখন ওই এমটেকেই পড়ছে, যখন পার্থ আমাদের ওখানে বিটেকে ভর্তি হয়, তো পার্থর হাঁটা চলা কথাবার্তায় একটা অস্বাভাবিকতা তো আমরা গোড়া থেকেই লক্ষ্য করেছিলাম। এবং দেবযানী যেহেতু আমার কাছেই প্রজেক্ট করতে, আমি একদিন কথাই জিজ্ঞেস করেছিলাম যে তোমার ভাইয়ের সমস্যাটা কি। এত একটা কথা বলেছিল, সেটা সত্যতা যাচাই কখনো করার প্রয়োজন বোধ করিনি, পুরোপুরি পারিবারিক ব্যাপার। তো যেটা বলেছিল যে ওদের বাবা মা দে আর সেপারেটেড। আচ্ছা। এবং পার্থ যতদূর মনে পড়ছে মানে দুই প্যারেন্টের কাছে থাকে, পার্থ সম্ভবত মার কাছে থাকতো, দেবযানী বাবার কাছে, এবং ভাই বোনে দেখা হতো ওই কলেজেই যখন আসতো। এবং অবসর সময় টিফিনের সময় ওদের দেখেছি দে আর কোয়াইট অ্যাফেকশনেট টু ইচ আদার, একসঙ্গে বসে টিফিন করছে ইত্যাদি, যা হয়ে থাকে আর কি ভাই বোন এক জায়গায় থাকলে। তবে পার্থ একটু অ্যালুফ থাকতো এবং বন্ধু বান্ধবদের কাছেও যা শুনেছি খুব একটা মিশতো না। দেবযানীর সম্বন্ধে কিন্তু সেরকম কোনো কমপ্লেন কোনোদিন শুনিনি। অর্থাৎ কোথাও একটা আপনার সঙ্গেও তখন যে কথা দেবযানী দেবী বলেছিলেন যে ডিস্টার্ব ফ্যামিলি ফ্যাক্টর কোথাও একটা হয়তো ডিসকর্ড ইন দ্য ফ্যামিলি, সেটা ছিল। পুলিশি তদন্তেও পাওয়া যাচ্ছে যে মাঝের একটা সময় হয়তো দেবযানী দেবী বাবার কাছে থাকতেন এবং পার্থবাবু এবং তার মা আলাদা থাকতেন সল্টলেকে একটি ভাড়া বাড়িতে, এই রকম তথ্য আসছে। অর্থাৎ কোথাও একটা এই গোটা ঘটনার মধ্যে পারিবারিক অশান্তি এবং অস্বাভাবিকতা কিন্তু কাজ করেছে। দেখুন, মা বাবা দিদি এবং ভাই, ছোট পরিবার সুখী পরিবার, এমনটাই হওয়া উচিত ছিল, কিন্তু পরিচিতদের বক্তব্য আদৌ তা ছিল না। অরবিন্দদের বৈবাহিক জীবনেও সমস্যা ছিল, যে কারণে স্বামী স্ত্রী একসময় আলাদাও থাকতেন। ৮-১০টা সাধারণ পরিবারে যখন মা বাবার আদর ভালোবাসা পেয়ে বড় হয় ছেলেমেয়েরা, তখন বেশ কিছুদিন আলাদা আলাদা থাকতে হয়েছিল পার্থ দেবযানীকে, ছেলে মায়ের কাছে, মেয়ে বাবার কাছে। দেবযানীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার ভাইয়ের সমস্যাটা কি, তখন একটা ঘটনার কথা বলেছিল যে বাবা মার বোধহয় সেপারেশন থাকেন, তারা এক জায়গায় থাকেন না এবং দুজনের কাছে থাকে। যতদূর মনে পড়ছে পার্থ বোধহয় থাকতো মার কাছে, দেবযানী বাবার কাছে, এবং ওদের দেখা সাক্ষাৎ ওই কলেজেই হতো ভাই বোনের। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ের আগে বিদেশে থাকাকালীন এক ভিনদেশী তরুণীর প্রেমে পড়েছিলেন অরবিন্দ। জানতে পেরে তড়িঘড়ি দেশে এনে তার বিয়ে দিয়ে দেন মা, কিন্তু শুরুতেই চিড় ধরে অরবিন্দ এবং আরতির সম্পর্কে। একসময় আলাদাও হয়ে যান দুজনে। মেয়ে দেবযানী থাকতেন বাবার সঙ্গে আর পার্থ থাকতেন মায়ের সঙ্গে। এইভাবে কয়েক বছর কাটানোর পর এক ছাদের তলায় ফিরলেও সেইভাবে কোনোদিনই জমাট বাঁধেনি সম্পর্কের ভিত। পরিচিতদের অনেকেই বলছেন হয়তো পারিবারিক এই টানাপোড়েনেরই প্রভাব পড়েছিল পার্থর ওপর। তবে শুধু বাবা মা কিংবা ছেলে মেয়ের সম্পর্কের মধ্যেই নয়, কাকার পরিবারের সঙ্গেও এই সময় থেকেই তিক্ততা শুরু হয় পার্থ দেবযানীতে। 1989 সালে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফেরেন অরবিন্দ। পৈতৃক সম্পত্তির অন্যতম অধিকারী হওয়ার কারণে রবিনসন স্ট্রিটে গদাধরদের তৈরি 3টি বাড়ির মধ্যে একটি বাড়িতে জায়গা পাওয়ার কথা ছিল অরবিন্দর, কিন্তু তিনি তা পাননি, কারণ অরবিন্দর মা সে সময় তার ছোট ভাই অরুণের সঙ্গে একটি বাড়িতে থাকতেন, বাকি বাড়িগুলোতে ভাড়াটিয়া বসানো ছিল। ফলে অরবিন্দ বাধ্য হয়ে সল্টলেকে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। আর নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও অন্যত্র ভাড়া থাকতে হওয়ায় পার্থ দেবযানীর ক্ষোভ গিয়ে পড়ে ঠাকুমা এবং কাকার ওপর। 2.5 বছর ভাড়া থাকার পর শেষ পর্যন্ত রবিনসন স্ট্রিটের বাড়িতে আসার সুযোগ হয় অরবিন্দর, কারণ একজন ভাড়াটিয়া বাড়ি ছেড়ে চলে যান। 4-5 বছর এই বাড়িতে থাকার পর আরও এক ভাড়াটিয়া চলে যাওয়ায় গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলায় বর্তমান ঘরে উঠে যান অরবিন্দ। নিচের তলায় অরবিন্দর স্ত্রী প্রথমে একটি ক্রেশ খোলেন, তারপর সেখানে গানের স্কুল খোলেন দেবযানী। কিন্তু এতে আপত্তি জানান ঠাকুমা ও কাকা অরুণ। এতেই তাদের সম্পর্কে ক্ষোভ আরও পুঞ্জীভূত হয় দেবযানী পার্থর মনে। এরপর 2005 সালে পার্থর মা মারা যান, কিন্তু মায়ের মৃত্যুর খবর জানতে পেরেও আমেরিকা থেকে দেশে ফেরেননি পার্থ। এমনকি কাকা অরুণের দাবি অরবিন্দ দেবযানীও শেষকৃত্যে হাজির হননি। এতে দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও তিক্ত আকার নেয়। পার্থ দেশে ফেরার পর মায়ের শেষকৃত্যে হাজির না হয় তাকে চরম ভৎসনা করেন ঠাকুমা। পার্থর ক্ষোভ এতে আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়।
এরপরই গোটা জগতের থেকে কার্যত নিজেদের বিচ্ছিন্ন করে নেয় অরবিন্দ দের পরিবার। সূত্রের খবর, কাকারা সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এই আশঙ্কা থেকেই নিরাপত্তারক্ষী মোতায়েন করে তারা। রক্তের সম্পর্ক পরিণত হয় শত্রুতায়। 2007-এ একসঙ্গে চাকরি ছেড়ে দেন পার্থ দেবযানী, আরও ঘরবন্দি হয়ে পড়েন তারা। নিরাপত্তারক্ষীরা বলছেন 2009-এ তারা শেষবার দেবযানীকে বাইরে যেতে দেখেছেন। 2011-র পর থেকে পার্থ দেবযানী একেবারেই নিজেদের গুটিয়ে নেন। কিন্তু অরবিন্দ এমনটা ছিলেন না। তিনি ক্লাবে যেতেন, গলফ খেলতে যেতেন, সবই চলত স্বাভাবিকভাবে। ছেলে মেয়ে কিংবা নিজের জন্মদিনে অনুষ্ঠানের পরিকল্পনাও করতেন অরবিন্দ, কিন্তু পার্থ দেবযানী না চাওয়ায় তা সবসময় সম্ভব হতো না। এই প্রেক্ষাপটেই 2014-এ ভাই অরুণের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন দাদা অরবিন্দ। কারণ পুলিশ সূত্রে খবর, অরবিন্দ চেয়েছিলেন সম্পত্তি বিক্রি করে ছেলে ও মেয়ের জন্য টাকা গচ্ছিত রাখতে, যাতে তাঁর অবর্তমানে দেবযানী পার্থর কোনো অসুবিধা না হয়। কিন্তু বাবার এই মনোভাব বোঝা তো দূরের কথা, বরং উল্টো ধারণা তৈরি হয় তাদের মনে। দেবযানী পার্থ ভাবতে শুরু করেন, যে কাকা তাদের ক্ষতি চেয়েছেন, বাবা তার সঙ্গেই নতুন করে সম্পর্ক তৈরি করে তাদের সম্পত্তি থেকে বেদখল করতে চাইছে। বাবাকে শত্রু হিসাবে ধরে নিয়ে তাকে একঘরে করে দেন পার্থ দেবযানী। মনোকষ্টে ভুগতে শুরু করেন অরবিন্দ। মেয়ের মুখ দেখা বন্ধ হয়ে যায় তাঁর। পুলিশের ধারণা, সম্ভবত এরপর হঠাৎই মার্চে মেয়ের মৃত্যুর খবর পান অরবিন্দ। আরও ভেঙে পড়েন তিনি। দিদির মৃত্যুর পর বাবার উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন পার্থ। তদন্তকারীদের ধারণা, সম্ভবত পার্থর হাতে চূড়ান্ত লাঞ্ছিত ও অপমানিত হয়েই শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিতে হয় অরবিন্দকে। রাজশ্রী দত্তগুপ্ত ও ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবার আপনাদের দেখাবো এবিপি আনন্দের আরেকটি এক্সক্লুসিভ রিপোর্ট, যে 10 তারিখ যখন এই আত্মহত্যার ঘটনা ঘটে অরবিন্দবাবু এবং গোটা ঘটনা সবার সামনে আসে, সবাই সচকিত হন, সেই দিন তাদের মোবাইল ফোনে কার কার নাম্বার থেকে ফোন এসেছিল বা তারা কাকে SMS করেন বা ফোন করেন। কল ডিটেলস যা পুলিশের হাতে এসেছে তা থেকে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে একটি রহস্যময় ফোন এসেছিল। আমরাও সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তিনি বিশেষ কিছু বলতে আগ্রহী হন। এবং একাধিকবার কথা হয়েছে তপন রায়ের সঙ্গে অরবিন্দবাবুর, সেই তপন রায় যিনি আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি ছিলেন ওই বাড়ির নিরাপত্তারক্ষী। কি বলেছেন তিনি সেই 10 তারিখ অর্থাৎ অরবিন্দবাবুর শেষ কয়েক ঘন্টায় কি কথা হয়েছিল তপন রায়ের সঙ্গে, দেখুন তপনবাবু কি বলছেন। রবিনসন স্ট্রিটের রহস্যে বা নয়া সংযোজন। বাড়ির নিরাপত্তারক্ষী তপন রায়ের দাবি, ঘটনার দিন অর্থাৎ 10 তারিখ সকালে তাকে ফোন করেন গৃহকর্তা অরবিন্দ। বলেন পার্থকে যেন বাড়ি থেকে বেরোতে না দেওয়া হয়, কিন্তু এরপর হঠাৎই মন বদল করেন অরবিন্দ। ফের ফোন করে বলেন পার্থ যেখানে চায় যেতে দিতে। এরপর নরম পানীয়ও আনান তিনি। রাতে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে অরবিন্দকেই ফোন করেছিলেন এই নিরাপত্তারক্ষী। নিচে আমরা বসে থাকি, ওখানে আমরা নিচে ওখানে একটা বসার জায়গা ছিল, ওখানে বসতাম। বসার পরে উনি ওখান থেকে দেখি একটা গন্ধ বেরোচ্ছে। কোথায় বেরোচ্ছে দেখি না, জ্বালা মাঝে একটা ধোঁয়া বেরোচ্ছে। আমরা সঙ্গে গাড় উপরে চলে গেলাম। উপরে যে কিন্তু মানে অরবিন্দুদের কাছে ফোন লাগাই আর এবং কলিং বেল টিপ দিই, কিন্তু অরবিন্দু তো আসলে ফোনই রিসিভ করছে না। এদিকে রবিনসন স্ট্রিটে রহস্যে এক রহস্য ফোনও যুক্ত হয়েছে। অরবিন্দদের মৃত্যুর রাতে তার ছেলে পার্থর মোবাইলে এসেছিল এক রহস্য ফোন। পুলিশ সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে পার্থ 3টি মোবাইল ফোন ছিল, একটি 2003, একটি 2005 এবং অপরটি 2008 সালে কেনা। এর মধ্যে 2003 সালে কেনা মোবাইল ফোনটি মূলত ব্যবহার করতেন পার্থ, অপরটি অন্য কেউ ব্যবহার করতেন বলে সন্দেহ পুলিশের। এই 2003 সালে কেনা পার্থর মোবাইলেই ঘটনার দিন রাত 12:30 নাগাদ একটি ফোন আসে। পুলিশ জানতে পেরেছে ফোনটি এসেছিল পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম থেকে। কিন্তু কে তিনি জানার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু সেই নম্বরে ফোন করা মাত্র পরে কথা বলছি বলে রেখে দেওয়া হয়। 10 তারিখ অরবিন্দদের মৃত্যুর আগের 48 ঘন্টায় পার্থর মোবাইলে কোনো ফোন আসেনি বলে জানতে পেরেছে পুলিশ। কিন্তু 4 ও 7 জুন মাসিকে ফোন করেন পার্থ। 7 তারিখ বিকেলে এক নিরাপত্তারক্ষীকেও ফোন করেন। তদন্তে জানা যায় ওই নিরাপত্তারক্ষীর নাম তপন রায়, বাড়ি হুগলির মগরায়। তার সঙ্গে যোগাযোগ করি আমরা। ওই নিরাপত্তারক্ষীর দাবি পার্থ নানা জিনিস আনানোর জন্য প্রায় ফোন করতেন। আমাদের কাছে ফোন করতো, কোনো জিনিস আনতে দিল, হয়তো কোনো জিনিস পেলাম না সেটা জানাতে হতো ওকে ফোন করে, এটা পাওয়া যাচ্ছে না। বা তবে পার্থ 3টি কিংবা অরবিন্দর একটি মোবাইল ফোন থাকলেও তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেবযানীর নামে কোনো মোবাইল ফোনের কানেকশন ছিল না। যদি ধরেও নেওয়া হয় যে 6 মাস আগে দেবযানী মারা গিয়েছেন, তাহলেও নথি বলছে তারও অনেক আগে থেকে মোবাইল ফোনের কোনো সংযোগ ছিল না দেবযানী। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
আমি অন্য স্টুডিওতে সুরজিৎ বাবুর কাছে একবার যাব। সুরজিৎ বাবু, আপনার কাছে জানতে চাইবো, এই গোটা ঘটনাটা অনেকে খুব সাদা চোখে একে অস্বাভাবিক ঘটনা, মনোবিকারের ঘটনা বা ক্রাইম রিলেটেড ঘটনা হিসেবে বিচার করতে পারেন, কিন্তু আমার কাছে এটা একেবারে একটা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে আলো ফেলার একটা ঘটনা, যে সোশ্যাল রিয়েলিটিটা বোধহয় খুব দ্রুত সামনে চলে আসছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে পুলিশ এই মুহূর্তে মনে করছে আর একটা কারণে অরবিন্দবাবু মার্চ মাসে জেনেও তার আত্মহনন অবধি, তার আত্মহত্যা করার সময় অবধি পুরো বিষয়টা, দেবযানী দেবীর মৃত্যুর বিষয়টা গোপন রেখেছিলেন। সেই কারণটাও একটা শব্দে বলা যায়, সেটা হচ্ছে সন্তান স্নেহ। তিনি নিশ্চিত ছিলেন যে পার্থবাবু যা করেছেন তার ফলে তাকে গ্রেফতার হতেই হবে এবং তিনি প্রায় পার্থবাবুর বাকি জীবন আইনের জালে জড়িয়ে পড়বেন। পুলিশের একজন অত্যন্ত সিনিয়র অফিসার এই তদন্ত করছেন, তিনি মনে করছেন যে সেই জন্যই হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এবং নিজের সঙ্গে ক্রমাগত একটা মানসিক যুদ্ধ চালিয়ে এই গোটা বিষয়টা চেপে রাখেন বা এই গোটা বিষয়টা বাইরে আসতে দেন না অরবিন্দবাবু। যে মুহূর্তে তার মৃত্যু হয় এই গোটা মিথ্যের প্রাসাদটা কোলাপস করে যায়। মানে কোথাও একটা সন্তানের জন্য যে স্নেহ, অপত্য স্নেহ, সেটা খুব তীব্র বোধহয় এই সোশ্যাল প্রেক্ষিতেও খুব মানে স্পষ্ট হচ্ছে। আপনার কি মনে হয় সুরজিৎ বাবু? হ্যাঁ, নিশ্চয়ই, সে তো বটেই। আমি আগের দিনও বোধহয় গত শুক্রবার যখন স্টুডিওতে ছিলাম আপনার সাথে, তখন বলেছিলাম যে এই ঘটনাটা একটা নর্মাল এবং অ্যাবনর্মাল একটা ইন্টারপ্লে আছে। কোথাও একটা সে নর্মালি বিহেভ করছে, কোথাও আবার দেখা যাচ্ছে কিছু সোশ্যাল প্যাথোলজিস। তো বাবার সাথে সন্তানের সম্পর্কটা তো আছেই এবং সেখানে স্নেহ থাকবে, সেখানে একটা প্রোটেকশনের ব্যাপার থাকে। এবং তিনি হয়তো যখন বুঝতে পারলেন যে তার কন্যা সন্তান নেই এবং সেটা তার ছেলে এটা করেছে আর কি, ক্রাইমটা করেছে, তখন তার প্রথম ইনস্টিংক্টই হবে যে তার ছেলেকে বাঁচানোর জন্য। এটা খুবই নর্মাল সে অর্থে সোশ্যাল রিলেশনে। এবং সুরজিৎ বাবু, সবথেকে ট্র্যাজিক যেটা ছেলে এবং মেয়ের আপত্তিতে তিনি ড্রয়িং রুমে ঢুকতে পাচ্ছেন না, বারান্দা দিয়ে তার ঘরে যেতে হচ্ছে, কিন্তু চিলড্রেন্স ডের বাহানায়, আমি অজুহাতেই বলবো, যে খামের মধ্যে 20,000 টাকা রেখে তাদের বন্ধ দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন হ্যাপি চিলড্রেন্স ডে লিখে। মানে কোথাও তার দিক থেকে ওই বলে না স্নেহ নিম্নগামী, সেইটা কিন্তু প্রবাহিত হচ্ছিল। এটা ঠিক তাই। এবং আরেকটা হতে পারে যে তার মধ্যে একটা গিল্ট ফিলিং ছিল। এই যে বললেন যে তার বাবা এবং মা, মানে অরবিন্দবাবু এবং তার স্ত্রী যে আলাদা এক সময় ছিল এবং তার জন্য হয়তো কিছু ইম্প্যাক্ট হয়েছে অন দ্য চিলড্রেন, সেইটা থেকে একটা গিল্ট ফিলিং থেকে হয়তো এটা একটা কম্পেনসেশন। সেই কম্পেনসেশন হওয়ার সময় ওভার কম্পেনসেশনও হয়ে গিয়ে থাকতে পারে, যেখানে কোনো ডিসিপ্লিন ছিল না, খালি স্নেহই ছিল। এটা খুব ইন্টারেস্টিং। আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এর প্রেক্ষিতে কিন্তু একটা বড় প্রপার্টি আছে। আগেও বলা হয়েছে যে যখন নর্মাল এবং মানে প্যাথোলজির যে ইন্টারপ্লেটা চলছে, সেখানেতে এই প্রপার্টির বাইরে তো চলছে না। সো প্রপার্টি ইজ অলসো ইম্প্যাক্টিং আপন দিজ রিলেশনশিপস, তাই না? এত বড় একটা প্রপার্টি, সেটাকে সামলাবে, সেটাকে দেখবে, এবং সেটাও নিশ্চয়ই অরবিন্দবাবুর মাথায় ছিল, যেটা যার জন্যই উনি উইল করতে গেলেন। সো এই দুটোকে এক জায়গায় আনতে হবে, যে একদিকে তিনি নর্মালি দেখছেন ব্যাপারটা একজন বাবা এবং একজন প্রপার্টি ওনার, এই দুটোকে মেলানোর চেষ্টা করছেন এবং বুঝতে পারছেন যে সাংঘাতিক একটা সমস্যা হয়ে গেছে, যে সমস্যাটা থেকে তিনি আর বেরোতে পারছেন না, ফলে তিনি সুইসাইডোজেনিক হয়ে যাচ্ছেন এবং সুইসাইড করছেন আর কি আলটিমেটলি। হ্যাঁ, আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে 1999 সাল থেকেই কিন্তু পার্থবাবুকে নিয়মিত ওষুধ খেতে হতো। কোন গ্রুপের ওষুধ তিনি খেতেন, কি বলছেন চিকিৎসকরা, কেন ওষুধ খেতে হতো, দেখুন। কখনো বাবার বিরুদ্ধে বিকৃত যৌন মানসিকতার অভিযোগ, কখনো মায়ের বিরুদ্ধে মেয়ের প্রতি ঈর্ষান্বিত হওয়ার দাবি, একবিংশ শতকে দাঁড়িয়ে ঠাকুমার বিরুদ্ধে টুকটাকের মতো চাঞ্চল্যকর অভিযোগ, কখনো আবার যে দিদি তার কাছে ভগবান তুল্য তারও ক্ষমতাশালী এবং স্বাধীন চেতা হয়ে ওঠার প্রসঙ্গের উল্লেখ ডায়েরিতে। কম বেশি সবার বিরুদ্ধেই সরব পার্থ, একমাত্র নিজেকে বাদ দিয়ে।
কিন্তু সবার বিরুদ্ধেই কেন অভিযোগ করে চলেছেন পার্থ? এগুলো কি আদৌ সত্যি, নাকি কালিমা লিপ্ত করার বাসনা থেকেই এই চেষ্টা? মানসিক অবসাদের কারণেই কি এসব করে চলেছেন পার্থ? এই প্রেক্ষাপটে সোমবার প্যাভলভের মেডিকেল বোর্ডের সামনে পার্থ স্বীকার করেন 1999 সালে তিনি জনৈক ডক্টর মুখার্জিকে দেখান। তারপরই মনের রোগের ওষুধ অর্থাৎ সাইকোট্রপিক ড্রাগ নিতে শুরু করেন। পার্থর দাবি তিনি ফ্লুঅক্সিটিন ও ট্রাইহেক্সিপেনিডিন গ্রুপের 2টি ওষুধ খেতেন। চিকিৎসকরা বলছেন মানসিক অবসাদগ্রস্তদের ফ্লুঅক্সিটিন দেওয়া হয়, আর তার যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় তার জন্য দেওয়া হয় ট্রাইহেক্সিপেনিডিন। ফ্লুঅক্সিটিন হচ্ছে ইউজুয়ালি অ্যান্টিডিপ্রেসেন্ট বলা হয়, এবং ওটা ডিপ্রেশন এবং মানসিক অবসাদে ইউজ করা হয়। আর একটা কাজেও খুব একটা লাগে, সেটা হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেগুলোতে অনেক বেশি অবসেশনস থাকে। ধরুন যারা ওয়াশিং রিচুয়াল আমরা যেটাকে বলি, কিংবা চেকিং রিচুয়াল বলি, অতিরিক্ত হাত ধুচ্ছে, অতিরিক্ত চেক করছে, এরকম ক্ষেত্রে ফ্লুঅক্সিটিন ইউজ করা হয়। পাতায় পাতায় যৌনতা, নিশানায় মা বাবা। প্রশ্ন উঠছে নিজের খারাপ দৃষ্টিভঙ্গিকে আড়ালের জন্যই কি বারবার অন্যকে খারাপ প্রতিপন্ন করার কৌশল নিয়েছেন পার্থ? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরাও। এদিকে কঙ্কালের দুর্গন্ধ চাপা দেওয়ার রহস্য নিয়ে যখন তোলপাড় সব মহল, তখনই উঠে এসেছে আরেক তথ্য। চর্মরোগ হওয়ায় মার্চ মাসে এক চিকিৎসককে বাড়িতে ডেকেছিলেন পার্থ, কিন্তু পুলিশ সূত্রে খবর ওই চিকিৎসক জানিয়েছেন বাড়িতে গিয়ে কোনো দুর্গন্ধ তিনি পাননি, বাড়ি পরিষ্কারই ছিল। রাজস্বী দত্তগুপ্ত ও নিমাই পান্ডা রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সব্যসাচী বাবুর কাছে আসবো। সব্যসাচী বাবু, কোথাও একটা ভয়ঙ্কর রকম স্ববিরোধিতা আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে দুজনেই উচ্চশিক্ষিত সায়েন্স কলেজের ছাত্রছাত্রী, তারা মানে একদিকে মার যখন ক্যান্সার হয়েছেন এখন অভিযোগ করছেন যে ঠাকুমা টুকটাক করেছেন, অথচ সেই সময় গোটা দেশে, অন্য রাজ্যে কিংবা বিদেশে, অরবিন্দবাবু তখন নিজেই বিদেশে ছিলেন তার মৃত্যুর সময়, তখন গিয়ে চিকিৎসার প্রয়োজনটা করলেন না, চিকিৎসা করালেন যোগাভ্যাসের দ্বারা। মানে আমি বলছি কোথাও একেবারে সংস্কারগ্রস্ত একটা মানসিকতা, আবার কোথাও ডিগ্রি বলুন, পড়াশুনো বলুন, সেটা বিজ্ঞানসম্মত। এই এক। দুই হচ্ছে যে এই যে ধরুন 2014 অনওয়ার্ডস এই কুকুরের মৃতদেহ বাড়িতে রাখতে না দেওয়ার যে অরবিন্দবাবু প্রতিবাদ জানালেন, তারপরে কার্যত বাবাকে একঘরে করে দেয়। আমি বলছি এটা তো মানসিক অত্যাচার। এই জন্যই আমি বলছি আপনাকে যে আমি বলছি যে যদি পার্থবাবু মানসিক বিকারগ্রস্ত না হন, কলকাতা উচ্চ আদালতে একাধিক মামলার রায় আছে, আপনি আমার থেকেও ভালো বলতে পারবেন যে বাবা এবং মাকে বৃদ্ধ বয়সে অবহেলা করলে কি শাস্তি পেতে হয়। আমি বলছি এ তো চরম মানসিক যন্ত্রণা। নিজের বাড়িতে ঢুকতে হচ্ছে বারান্দা দিয়ে, ড্রয়িং রুম ব্যবহার করতে পারছেন না। দিদি দিনের পর দিন উপোস করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ভাই দেখছে অথচ চুপ। বাবা বাথরুমে অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছে, বাইরে ছেলে নির্বিকার চিত্তে জল খাচ্ছে, খবরের কাগজ পড়ছে। দুক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায় একজনই, পার্থ দে। কিন্তু যিনি মৃত্যু অবধারিত জেনেও কাউকে বাঁচানোর চেষ্টা করেন না, আটকান না, চুপটি করে বসে মৃত্যুকে তিলে তিলে এগোতে দেখেন, তার বিরুদ্ধে কেন গুরুতর ধারায় মামলা রুজু করা হবে না? প্রশ্ন আইনজীবী মহলের একাংশের। যদি আত্মহত্যা হয় অথবা হত্যা হয়, দুটোরই কিন্তু প্রচ্ছন্ন মদত দেবার জন্য কিন্তু তার বিরুদ্ধে আরো গুরুতর ধারাটা কিন্তু লাগু হতে পারে। ক্ষোভের কারণে বাবার ওপর পার্থ অত্যাচার চালাতেন কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে পুলিশের মনে। বিশেষ করে অরবিন্দ যখন নিজেই চিরকুটে লিখেছিলেন পার্থ ক্রমেই হিংস্র হয়ে উঠছে, তাহলে কি অরবিন্দর ওপর লাগাতার অত্যাচার চালাতেন পার্থ? সে কারণেই শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেননি তো অরবিন্দ? আমাদের আইনে কিন্তু আত্মহত্যায় প্ররোচনা বলে একটা কথা আছে, কোন রকম প্ররোচনা এসেছিল কি? এই পরিস্থিতিতে পার্থকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে পুলিশ, কিন্তু মঙ্গলবারও তা সম্ভব হয়নি। সূত্রের খবর প্যাভলভ হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বলেছে বুধবার মেডিকেল বোর্ডের সামনে পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ তাতে রাজি হয়েছে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অবশ্যই দুটো দিক আছে। একটা হচ্ছে যে ডক্টর অভিজিৎ মিত্র প্রথম যখন এই আলোচনাগুলো শুরু হয়, এই বিষয়টি যখন সামনে আসে, এই চ্যানেলের একটা অনুষ্ঠানে একটা শব্দ ব্যবহার করেছিলেন। শব্দটা হচ্ছে ওই নিওলিবারাল এলিয়েনেশন, যেখানে একটা খুব কনফ্লিক্টের জায়গা থাকে বারংবার। একদিকে একটা উন্নত বিজ্ঞান চর্চা, কম্পিউটার, ল্যাপটপ সেগুলো ব্যবহার করা, উন্নত প্রযুক্তির কাছাকাছি আসা, আর একদিকে একেবারে যেগুলো একদম পশ্চাৎপদ চিন্তা ভাবনা সেগুলোর দিকে যাওয়া। ঠিক যেভাবে আপনি যোগাভ্যাসের দ্বারা তিনি ট্রিটমেন্ট করিয়েছেন, মানে আমি বলছি মেইনস্ট্রিম অ্যালোপ্যাথি আমি করালেন না, অ্যাভয়েড করে দিলেন।
আমাদের দেশে তার মৃত্যু 10 বছর পর আমি তুকতাকের অজুহাত দিচ্ছি, একেবারে আমি তো চিকিৎসাই করাইনি। সেটা খুবই স্ববিরোধী। এটা বোধহয় নিউলিবারাল এলিয়েনেশনের ক্ষেত্রে এই স্ববিরোধিতাটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা জিনিস। আইন কি বলছে আপনি জানবেন। আচ্ছা, আমি একটা তথ্য আরো দিই, সেটা হচ্ছে এই মা নিয়ে এত সেন্টিমেন্টাল কথা উনি বলছেন, অথচ যখন পারিবারিক সূত্রে খবর যে যখন তিনি মারা গেলেন অন্ত্যেষ্টি করেছেন কাকা, সুবীরবাবু জানতে পারেন কাকা অন্ত্যেষ্টি করেছে, সেখানে অরবিন্দবাবু বিদেশে, ছেলে মেয়ে কেউ মায়ের অন্ত্যেষ্টিতে আসেননি। ঠিকই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর জন্য বোধহয় আইনও আমাদের দেশে বদলাচ্ছে অনেক ক্ষেত্রে। নরেন্দ্র দাভোলকর এই 2013 সালে মহারাষ্ট্র প্রিভেনশন অ্যান্ড ইরাডিকেশন অফ হিউম্যান স্যাক্রিফাইস অ্যান্ড আদার হিউম্যান ইভিল অ্যান্ড অঘরি প্র্যাকটিসেস অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট মহারাষ্ট্রে তৈরি হয়। তার প্রেক্ষিতটা ছিল যে এই ধরনের যে সমস্ত এগুলো প্রিচ করছে যারা, তাদের ক্ষেত্রেও তো একটা আইনি বাধ্যবাধকতা থাকার দরকার, কতটা এক্সটেন্টে প্রিচ করা যাবে। ঠিক, আপনি বলছেন উপবাস করুন, কোন একটা বইয়ের মাধ্যমে কোন একটা প্র্যাকটিসকে যখন প্রিচ করছেন আপনি বলছেন উপবাস করুন, আর হাজার হাজার মানুষ যারা ধর্ম বিশ্বাস করেন, নিরীহ মানুষ যারা সেই বিশ্বাসটার উপর ভর করে সেটাকে জীবনে ব্যবহার করতে যাচ্ছে, তারা কিন্তু বিজ্ঞানের বিরোধিতা করছে। বিজ্ঞান বিরোধী কাজ করতে গিয়ে তারা কিন্তু আবার আপনার কাছে আসবো। আপনি যেহেতু একেবারে প্রাসঙ্গিক কথা বললেন, এই বইটি পার্থবাবুদের বাড়ি থেকেও পাওয়া গেছে, এবং হয়তো আমি জানি যোগের বিষয়ে আমি বিশেষ জানি না, আমাদের ভারতবর্ষে এখন দেখছি রাজনীতিবিদরা আমাদের থেকে অনেক বেশি যোগ জানছেন, যাই হোক। তো আমি বলছি যে এই বইটিতে যা প্রেসক্রাইব করা হয়েছে হয়তো যোগীদের জন্য, হয়তো সাধারণ মানুষের জন্য নয়, এবং সেইটা ফলো করলে বিপর্যয় হতে পারে। আমি বলছি এই সতর্কবাণী হয়তো দেবযানী দেবী মানেননি। ঠিক কি আছে বইতে কোনো কোনো অংশে, আমি আবার বলছি যে হয়তো আধ্যাত্মিকতার একটা পর্যায়ে পৌঁছেই এগুলো প্র্যাকটিস করা উচিত বা এগুলো বোঝা যায়, সেই উপলব্ধি সবার হওয়ার কথা নয়। তাহলে কোথাও কি মিসম্যাচ হলো, একটা ভুল বোঝাবুঝি হলো, যার পরিণতিতে মৃত্যু এলো। দেখুন, ক্রিয়াযোগের মাধ্যমে আধ্যাত্মিকতার নতুন স্তরে পৌঁছতে চেয়েছিলেন দেবযানী দে, কিন্তু কি এই ক্রিয়াযোগ? এই অভ্যাস করতে গিয়ে কেনই বা দেবযানী খাওয়া দাওয়া বন্ধ করে স্বেচ্ছায় জীবনে ঝুঁকি নিলেন? দেবযানী যেখানকার সদস্য ছিলেন সেই যোগদা সৎসঙ্গ মঠের প্রতিষ্ঠাতা পরমহংস যোগানন্দের লেখা যোগী কথামৃতয় ক্রিয়াযোগের বিবরণ এবং তার ফলাফলের উল্লেখ রয়েছে। যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার প্রকাশিত এই বইয়ের 327 পৃষ্ঠায় লেখা রয়েছে, 8.5 ঘন্টায় 1000 বার ক্রিয়াযোগের অভ্যাস করলে একদিনে যোগীর 1000 বছরের স্বাভাবিক বিবর্তনের সমান উন্নতি সাধিত হয়। এই অধ্যায়ের আরেকটি পৃষ্ঠায় দেখা যায় ক্রিয়াযোগে আধ্যাত্ম বিজ্ঞানের সাহায্যে প্রাকৃতিক নিয়মে সযত্ন পালনের প্রয়োজনীয়তা থেকে নিজেকে মুক্ত করে নিতে পারেন। আবার আরেক জায়গায় লেখক বলছেন, শরীর ও মনের অধীশ্বর হয়ে ক্রিয়াযোগী অবশেষে তার অন্তিম শত্রু মৃত্যুকে পরাজিত করে। তাহলে কি এই যোগাভ্যাস করেই নিজের বাস্তবকে অস্বীকার করতে চেয়েছিলেন দেবযানী? পৌঁছতে চেয়েছিলেন আধ্যাত্মিকতার অন্য কোনো স্তরে? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। 1997 সালে দক্ষিণেশ্বরের যোগদা সৎসঙ্গ মঠের সদস্য হন দেবযানী। সেখান থেকে একটি 5 বছরের কোর্সও করেন। তার সম্পর্কে জানতে মঙ্গলবার যোগদা মঠে যান তদন্তকারীরা। সেখানকার সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এবিপি আনন্দ। সব্যসাচী এরকমই বলছিলেন। আমি যেটা বলছিলাম, এই যে প্রচারটা করা হচ্ছে, এই যে তারা বইতে লিখছেন, বইটা তো পাবলিকলি অ্যাভেলেবেল, তাদের যারা ফলোয়ার আছেন, যারা অনুসরণ করছেন তাদেরকে, তারা জীবনে এগুলো প্র্যাকটিস করবেন। এবং সাধারণত ধর্মীয় গুরু, ধর্মীয় বিশ্বাস, সেগুলো যখন আমরা প্র্যাকটিস করে কোনো মানুষ লাইফে, সেই জায়গায় তার মৃত্যু হবে অবশ্যম্ভাবী। ওই যে বলছেন তিনি মৃত্যুকে পরাজিত করবেন, আলটিমেটলি তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। কারণ এরা বলছেন, এই সংগঠন বলছেন 2001-এর পরে উনি শুরু করেছিলেন সম্ভবত 97 সালে একটা কোর্স, 2001-এ শেষ হয়ে যায়, রাঁচি থেকে এদের হেডকোয়ার্টার্স থেকে আসে, তারপরে কোনো যোগাযোগ রাখেনি। অর্থাৎ একটা যোগাযোগহীনভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ ছাড়া হয়তো একটা ম্যাল প্র্যাকটিস হচ্ছিল না। এটা শুধু নয়, যোগাযোগ নয়, যে কথাগুলো লেখা আছে সেখান থেকে ধরুন, উনি তো বইটা নিয়েছেন, বইটা তো পাবলিকলি যে কোনো মানুষ গিয়ে কিনতে পারে, কিনে পড়তে পারে, ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে। সেক্ষেত্রে ওনাদের সাথে যদি কথা বলা যায়, সেখানে আমার মনে হয় পুলিশও যাবে, জানতে পারবেন কিরম ভাবে তারা কি কি শেখান। আমরা বারবার গেছিলাম, আমাদের সঙ্গে সংবাদ মাধ্যমে সাধারণত বলবেন। এবার যে পার্টটা আছে, কেন এটা গুরুত্বপূর্ণ, সেই জায়গাটায় আসি। সুপ্রিম কোর্ট বারবার করে আমাদের দেশে খুব রিসেন্টলি 2011 সালে প্যাসিভ ইউথেনেশিয়াটাকে কিছু কিছু ক্ষেত্রে, রেয়ার ক্ষেত্রে সেটাকে পারমিট করেছেন, এবং সেক্ষেত্রেও হাইকোর্টের
পারমিশন নেওয়ার পরেই কিন্তু সেটা প্যাসিভ ইউথেনেশিয়া কিন্তু করা যেতে পারে। আচ্ছা, কিন্তু অ্যাক্টিভ ইউথেনেশিয়া কোনো মানুষ যে করবেন সেই জায়গাটার ক্ষেত্রে ইচ্ছা মৃত্যুটাকে কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনোভাবে পারমিট করেনি, আইনগত একটা বাধা সেখানে রয়েছে। তাহলে এই ধরনের প্রিচিং যেটা মৃত্যু আনতে পারে কোনো মানুষের, সেটা কিন্তু বেআইনি শুধু নয়, আমি এটাকে বলবো যে এই ধরনের প্রচারও যারা করছেন তাদেরকেও কিন্তু একটা লিগ্যাল অ্যাম্বিটের মধ্যে আনার ক্ষেত্রে এই মহারাষ্ট্রের আইনটাকে অনুসরণ করে আমাদের পশ্চিমবঙ্গ লেজিসলেচারও যেন বিধানসভাতেও এই ধরনের একটা আইন পাশ করার কিন্তু প্রয়োজনীয়তা আছে, কারণ এটা প্রচুর বেড়ে যাচ্ছে। এবং বিশেষ করে আজকে অনেকটাই উন্নতি হয়েছে, সবকিছুর পরিবর্তন হয়েছে এবং রিলিজিয়নের ফর্মের অনেক পরিবর্তন হয়েছে, তাদের প্রচারের পদ্ধতির পরিবর্তন হয়েছে, সেই জন্য যেন লেজিসলেচার আজকে ভাবেন এই বিষয়টা। একেবারেই কোনো সন্দেহ নেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম 1 ঘন্টার আমাদের সীমিত পরিসরের মধ্যে বেশ কয়েকটা অংশ যেটা এর আগে তথ্যের আলো আসেনি এই বিষয়ে তুলে ধরতে। আমাদের বারবার মনে হচ্ছে এটা সাধারণ অপরাধের ঘটনা বা অস্বাভাবিকতার ঘটনা বা একটা মনোবিকারের ঘটনা নয়। এই ঘটনার ওপর আলো ফেললে সত্যি সত্যি আমাদের সমাজের অনেকগুলো অবহেলিত অংশ, কার্পেটের নিচে চাপা দেয়া অংশ, ক্ষতিকর অংশ বোধহয় আলোকপ্রাপ্ত হতে পারে। সেই চেষ্টা করার জন্য আমাদের এই উদ্যোগ। ভালো থাকবেন সবাই। আজকের সময় এখানেই শেষ। শুভরাত্রি। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন।